হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি তোমাদেরকে যে ইউজিসি নেট জেআরএফ যে এক্সাম হয়, তো তোমাদের আজকে যে 2023-এর যে জুন শিফট টু, ওকে। তো সেই পেপারটা নিয়ে আমি আজকে আলোচনা করব এবং সলভ করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল দেখো, তোমরা জানো যে নেটের পেপার টুতে ইংলিশ লিটারেচারে মোট 100টি কোয়েশ্চেন থাকে এবং 2 মার্কস করে থাকে, ওকে। তো চলো, দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্লেইনস দ্য ডিফারেন্স বিটুইন কনসেপচুয়াল রিসার্চ অ্যান্ড এম্পিরিক্যাল রিসার্চ। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দিয়েছে হচ্ছে তোমাদের যে রিসার্চ মেথোডোলজি, ওই যে টপিকটা আছে তোমাদের রিসার্চ মেথডস অ্যান্ড মেটেরিয়ালস ইন ইংলিশ, যে মিড 10 আছে, ওখান থেকে দিয়েছে। বুঝতে পারছো যে এর মধ্যে কোনটা কনসেপচুয়াল রিসার্চ এবং এম্পিরিক্যাল রিসার্চের মধ্যে পার্থক্যটা বোঝাচ্ছে, ওকে। আহ, দেখো তোমরা কি বলছে। প্রথম বলছে দ্য ফর্মার অফ দ্য টু ইজ রিলেটেড টু সাম অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অর থিওরি। মানে ফর্মার বলতে আগেরটা মানে কনসেপচুয়াল রিসার্চ কি বলছে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে কথা বলে ওর থিওরি নিয়ে কথা বলে। আর এম্পিরিক্যাল রিসার্চ রিলাইজ অন দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড অবজারভেশন অ্যালোন। যেখানে এম্পিরিক্যাল রিসার্চ আমরা কি বুঝি, কনসেপচুয়াল রিসার্চ মানেটা কি, যেখানে যে রিসার্চে যে গবেষণাতে শুধু থিওরি আলোচনা করা হয়, ওকে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে আলোচনা করা হয় সেটা। আর এম্পিরিক্যাল রিসার্চ মানে যেখানে তুমি একদম অবজারভেশন করবে, এক্সপিরিয়েন্স ল্যাবের মতো অবজারভেশন করবে, সেটা হচ্ছে এম্পিরিক্যাল রিসার্চ, যেখানে এভিডেন্স উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো বুঝতেই পারছো প্রথমটা কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে এবং কারেক্ট, প্রথমটাই কারেক্ট। দেখো দ্বিতীয় অপশনটা কি বলছে, দ্য ফর্মার অফ দ্য টু ইজ বেসড অন দ্য মেজারমেন্ট অফ কোয়ান্টিটি অর অ্যামাউন্ট। আগেরটা কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট বোঝাচ্ছে, আর ল্যাটার ইজ কনসার্ন উইথ দ্য কোয়ালিটেটিভ ফেনোমেনন, এরকম ব্যাপার না। চলো আমরা আনসারটা দেখবো, আনসার ইজ ওয়ান। তো দেখো আপনার গিভেন স্টেটমেন্টস রিগার্ডিং কনসেপচুয়াল রিসার্চ, মনে রাখবে এটার উপরেই আরো কিছু কনসেপ্ট দেওয়া আছে আনসারে, সেটা দেখে নাও তোমরা। যে of the given statements regarding conceptual research and empirical research, statement given in option A is absolutely correct। হ্যাঁ, কেন কনসেপচুয়াল রিসার্চ কাকে বলে দেখানো এখানে, কনসেপচুয়াল রিসার্চ ইজ রিলেটেড টু সাম অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অর থিওরি। দেখতে পাচ্ছ, সাম অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অর থিওরি। অ্যান্ড এম্পিরিক্যাল রিসার্চ রিলাইজ অন এক্সপিরিয়েন্স অ্যান্ড অবজারভেশন, একদমই তাই। দেখো কনসেপচুয়াল রিসার্চ অ্যাজ দ্য নেম সাজেস্ট ইজ দ্য রিসার্চ দ্যাট রিলেটস টু অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট অ্যান্ড আইডিয়াস। কনসেপচুয়াল রিসার্চটা কি, যেটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে এবং আইডিয়াসকে রিলেট করে। ইট ডাজ নট ইনভলভ প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টেশন। কনসেপচুয়াল রিসার্চে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট থাকে না, বাট ইনস্টেড রিলাইজ অন দ্য রিসার্চার অ্যানালাইজিং অ্যাভেলেবল ইনফরমেশন অন এ গিভেন টপিক। একটা টপিক নিয়ে তুমি আলোচনা করছো এগুলো। কিন্তু এম্পিরিক্যাল রিসার্চ কাকে বলে দেখো, ইজ ডিফাইন্ড অ্যাজ এনি স্টাডি হুজ কনক্লুশনস আর এক্সক্লুসিভলি ডিরাইভড ফ্রম কনক্রিট ভেরিফিয়েবল এভিডেন্স। যেখানে এম্পিরিক্যাল রিসার্চ মানে সেখানে একটা প্রমাণ থাকবে, এভিডেন্স থাকবে। দ্য গ্রিক টার্ম এম্পিরিক্স হুইচ মিনস এক্সপিরিয়েন্সড ইজ দ্য রুট অফ এম্পিরিক্যাল রিসার্চ। মানে এক্সপিরিয়েন্স করে দেখতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, ঠিক আছে কিন্তু। চলো সেকেন্ড কোয়েশ্চেন, which among of the following was not recognized as a major dialogue of Plato? কি বলছে, which among the following was not recognized as a major dialogue of Plato? এর মধ্যে কোনটা প্লেটোর দেওয়া কনসেপ্ট না? এটা হচ্ছে কি হবে আনসার, আনসার হবে হচ্ছে অপশন ডি, মেটাফিজিক্স। ক্রিটো ফেডিও সিম্পোজিয়াম বা মেটাফিজিক্স, অপশন ডি মেটাফিজিক্স হবে। কেন দেখো, হচ্ছে মেটাফিজিক্স ওয়াজ নট recognized, metaphysics was not recognized as a major dialogue of Plato. Rather, it is derived from a collective title of 14 books by Aristotle that we currently think as making of Aristotle's metaphysics. এই আইডিয়াটা কার, অ্যারিস্টটল থেকে এসছে। দেখো তাছাড়া আমরা দেখতে পাচ্ছি জন ড্রাইডেন ইন ইজ ডিসকোর্স কনসার্নিং স্যাটার, জন ড্রাইডেনের যে একটা বুক আছে ডিসকোর্স কনসার্নিং স্যাটার 1693। আচ্ছা, বইটার নাম মনে রাখবে, ওকে। এটার নেক্সট বারের জন্য ইম্পর্টেন্ট। যে সেই দ্যাট জন ডান ইন ইস পোয়েট্রি অ্যাফেক্টস দ্য মেটাফিজিক্স, ওকে, যে জন ডান তার পোয়েট্রিতে মেটাফিজিক্সকে অ্যাফেক্ট করেছিল। লিটারেরি ক্রিটিক মানে মেটাফিজিক্স নিয়ে আরও কথা বলছে এখানে, বুঝতে পারলে। লিটারেরি ক্রিটিক অ্যান্ড স্যামুয়েল জনসন, লিটারেরি ক্রিটিক অ্যান্ড পোয়েট স্যামুয়েল জনসন ফার্স্ট কয়েন্ড দ্য টার্মস মেটাফিজিক্যাল পোয়েট্রি। আচ্ছা, মেটাফিজিক্যাল পোয়েট্রির প্রথম শব্দটি কে ইউজ করেন, স্যামুয়েল জনসন। কোন বইয়ে, লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস। এগুলো সবই নেটের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিন্তু। আচ্ছা, ক্রিটোটা কি, ক্রিটো ইজ আ ডায়ালগ দ্যাট ওয়াজ রিটেন বাই দ্য অ্যানশিয়েন্ট গ্রিক ফিলোসফার প্লেটো। ক্রিটো আইডিয়াটা কে দিয়েছিল, প্লেটো দিয়েছিল, ওকে। আচ্ছা,
ইট ডিপিক্টস আ কনভারসেশন বিটুইন সক্রেটিস অ্যান্ড হিজ ওয়েলদি ফ্রেন্ড ক্রিটো। ক্রিটো একজনের নাম ছিল, তার সে সক্রেটিস এবং ক্রিটোর কনভারসেশনটা উনি বোঝাচ্ছেন প্লেটো। আচ্ছা, সক্রেটিস হচ্ছে প্লেটোর শিক্ষক ছিলেন। ওকে, দ্য ফ্যাডো ইজ আ ডায়ালগ রিটেন বাই প্লেটো। ফ্যাডো কি? ফ্যাডো হচ্ছে একটা ডায়ালগ প্লেটোর লেখা, which claims to recount the events and conversations that occurred on the day of the Plato's teacher Socrates was put to death by the state of Athens. দেখো, এই ফেডো কিন্তু একটা ডায়ালগ রিটেন বাই প্লেটো, তাই না? যেখানে কি আছে? যেখানে ইভেন্টস অ্যান্ড কনভারসেশনস দ্যাট অকার্ড অন দ্য ডে অফ প্লেটোস টিচার সক্রেটিস, মানে যেদিন সক্রেটিস মারা গিয়েছিল সেদিনকার যে কনভারসেশন সেগুলো লেখা আছে এই ক্রিটোতে, এই তোমাদের এই ফ্যাডোতে। চলো এবার সিম্পোজিয়ামটা দেখবো। সিম্পোজিয়াম হচ্ছে তোমার প্লেটোর একটা ফিলোসফিক্যাল টেক্সট দ্যাট ডিপিক্টস দ্য ফ্রেন্ডলি কন্টেস্ট অফ এক্সটেম্পোরানাস স্পিচেস গিভেন বাই এ গ্রুপ অফ নোটেবল মেন। তার মানে কি? সিম্পোজিয়াম হচ্ছে একটা ফিলোসফিক্যাল টেক্সট বাই প্লেটো। তাহলে আমরা দেখতে পেলাম এখানে ক্রিটো, ফ্যাডো আর সিম্পোজিয়াম, এই তিনটাই হচ্ছে তোমার প্লেটোর, কিন্তু একমাত্র মেটাফিজিক্স হচ্ছে কিন্তু প্লেটোর না। এই আইডিয়াটা কিন্তু অন্যজনের। এই আইডিয়াটা মেনলি আমরা দেখতে পাচ্ছি জন ড্রাইডেন দিচ্ছেন তার যে বই ডিসকোর্স কনসার্নিং স্যাটায়ার, এই বইটাতে। আবার দেখতে পাচ্ছি আমরা পরবর্তীকালে স্যামুয়েল জনসন এই মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে লিখেছেন। ওকে, তো আনসার হচ্ছে তোমাদের মেটাফিজিক্স, যেটা ওর আইডিয়া না। তাহলে ক্রিটো, সিম্পোজিয়াম এবং ফ্যাডেও এগুলো সবই কিন্তু ওর আইডিয়া। তাহলে ক্রিটোটা কি? একটা ডায়ালগ, ওকে, কার? কনভারসেশন বিটুইন তার শিক্ষক এবং তার বন্ধুর সঙ্গে। আচ্ছা, ফ্যাডেও হচ্ছে ডায়ালগ, যেটা সক্রেটিসের মৃত্যুর দিন যে কনভারসেশনগুলো হয়েছিল সেগুলো নিয়ে মেনলি। সক্রেটিসকে জানো তো, যে পুট টু ডেথ বাই দি স্টেট অফ এথেন্স, ওকে মৃত্যুদণ্ড দিয়েছিল সক্রেটিসকে। আচ্ছা, সিম্পোজিয়াম হচ্ছে একটা ফিলোসফিক্যাল টেক্সট। চলো থার্ড কোয়েশ্চেন দেখবো। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট নভেল অফ বেরি বেনব্রিজ? বেরি বেনব্রিজের প্রথম নভেলটার নাম কি? অপশন বি, আ উইকেন্ড উইথ ক্লড। আ উইকেন্ড উইথ ক্লড, এটা। বেরি বেনব্রিজ, যার আরেকটা নাম হচ্ছে ডেম ব্রেল মার্গারেট বেনব্রিজ, ওয়াজ অ্যান ইংলিশ নভেলিস্ট। উনি কে ছিলেন? ইংলিশ নভেলিস্ট ছিলেন, known for her physiologically astute portrayals of lower middle class English life। উনি মেনলি লোয়ার মিডল ক্লাস ইংলিশ লাইফকে তুলে ধরতেন। হার ফার্স্ট নভেলটা কি? আ উইকেন্ড উইথ ক্লড। দেখবে, আ উইকেন্ড উইথ ক্লড, এটা হচ্ছে তার ফার্স্ট নভেল, 1967 সালে লেখা হয়েছিল। দ্যাট ইজ ফলোড বাই অ্যানাদার পার্ট অফ উড, যেটা কোন টেক্সটে ফলো করা হচ্ছে? মানে অ্যানাদার পার্ট অফ উডের সেকেন্ড পার্ট, মানে পরবর্তীতে লেখা হচ্ছে। অ্যান্ড হ্যারিয়েট সাইড, 1972। তার মানে আমরা কি জানতে পারলাম? যে এর আরো দুটো টেক্সট কি কি? আ উইকেন্ড উইথ ক্লড আর হচ্ছে অ্যানাদার পার্ট অফ দ্য উড। ওকে, আচ্ছা, আর কি দেখতে পাচ্ছি? বেরিল বেনব্রিজ নোটেবল ওয়ার্কস আর কোয়াইট লাইফ, আ উইকেন্ড উইথ ক্লাউড, অ্যাকর্ডিং টু কুইন্সি, আচ্ছা, অ্যাকর্ডিং টু কুইনি, অ্যান্ড অফুল বিগ অ্যাডভেঞ্চার, মাস্টার জর্জি। ওকে, এগুলো। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে বার্লি ব্রেঞ্জের ফার্স্ট নভেল হচ্ছে আ উইকেন্ড উইথ ক্লড। আচ্ছা, তার আরো নভেলগুলো কি কি? আ কোয়াইট লাইফ, উইকেন্ড উইথ ক্লাউড, এগুলো। চলো আমরা অপশন 4, who among the following has written Lear, a play, an adaptation of Shakespeare's King Lear? হ্যাঁ, লেয়ার নাটকটা কে লিখেছে? যে শেক্সপিয়ারের কিং লিয়ারকে অ্যাডপ্ট করে। লেয়ার ইজ আ 1971 3-act play by the British dramatist এডওয়ার্ড বন্ড। এডওয়ার্ড বন্ড লিখেছেন 1971 সালে। এটা একটা 3-act play। ওকে, it is rewrite of William Shakespeare's King Lear. The play was first produced at the রয়্যাল কোর্ট থিয়েটার। এই প্লেটা প্রথম কোথায় প্রডিউসড হয়েছিল? রয়্যাল কোর্ট থিয়েটারে ইন 1971, ফিচারিং হ্যারি অ্যান্ড্রিউজ ইন লিটল রোল। ব্যাপারটা বুঝতে হবে। তাহলে আমরা কি দেখলাম? লেয়ার যে টেক্সট, এই টেক্সটটা কে লিখেছে? এডওয়ার্ড বন্ড। ওকে, চলো আমরা ম্যাচ লিস্ট দিয়েছে এখানে অপশানে, যে প্রতাপ শর্মা, আসিফ করিম ভয়, গুরুচরণ দাস, নিসিম এজিকাল। বুঝতে পারছো ইন্ডিয়ান লিটারেচার থেকে কোয়েশ্চেনটা করেছে। ওকে, এবার আমরা দেখব এর যে এই যে আসল উত্তরটা দেখে নাও তোমরা, যে প্রতাপ শর্মা হচ্ছে এ টাচ অফ ব্রাইটনেস, তার মানে এ টাচ অফ ব্রাইটনেস, তার মানে দেখো। আর আসিফ কারিম ভাই হচ্ছে দ্য হাংরি ওয়ান্স, গুরুচরণ দাস হচ্ছে মীরা, আর নিসিম ইজিকাল হচ্ছে স্লিপ ওয়াকার্স, এগুলো। এবার তাহলে কোন অপশনটা হবে? অপশন ডি হবে। কেন? প্রতাপ শর্মার হচ্ছে
এই যে এ টাচ অফ ব্রাইটনেস মানে এ এর 3, এ এর 3 কোথায় আছে? অপশন ডি তেই আছে, দেখতে পাচ্ছ। আবার অপশন সি তেও এ এর 3 আছে। কিন্তু তাহলে আমরা পরেরটা দেখবো, বি এর 4, বি এর 4ও এটাতেও আছে ওটাতেও আছে, অপশন সি আর ডি দুটোতেই আছে। আচ্ছা এবার সি এরটা দেখবো, সি এর হচ্ছে গুরুচরণ দাস হচ্ছে মিরার লেখা, কিন্তু এখানটাতে হচ্ছে অপশন ডি তে আছে, তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলো আমরা আরো একটু অ্যানালিসিস আছে, এখানে ইনফরমেশন আছে। আর টাচ অফ ব্রাইটনেস কার লেখা? প্রতাপ শর্মা। ডিসক্রাইবস দ্য ডিগ্রেডেশন অ্যান্ড কারাপশন ইন দ্য ইনফেমাস রেড লাইট ডিস্ট্রিক্ট অফ বোম্বে where a young girl was sold who ultimately died there. আচ্ছা আর টাচ অফ ব্রাইটনেস টেক্সটে কি দেখানো হচ্ছে? যেটা রেড লাইট এরিয়াতে একটা মেয়েকে বিক্রি করে দেওয়া হচ্ছে, যে আলটিমেটলি মারা যায়, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে, প্রতাপ শর্মার লেখা। দ্য হাংরি ওয়ান্স হচ্ছে ডিলস উইথ দ্য ডিফারেন্ট সোশ্যাল ইস্যুস অ্যান্ড প্রবলেমস ডমিনেট ইন কন্টেম্পোরারি টাইমস। বিভিন্ন সোশ্যাল ইস্যুস নিয়ে লেখা হচ্ছে, এগুলি কিন্তু জানতে হবে প্রতিটা, এখানে যতগুলি লাইন আছে প্রতি লাইনে কিন্তু এই ডিটেলসগুলো জানা কিন্তু ইম্পর্টেন্ট। মনে রাখবে এটা কোয়েশ্চেন কিন্তু কমন মানে রিপিট হবে না, কিন্তু এই আইডিয়াসগুলো কিন্তু রিপিট হবে। ওকে, দ্য প্লে মীরা ইন্টারপ্রেটস দ্য পপুলার ইন্ডিয়ান লেজেন্ড কনসার্নিং মীরা, আ সেন্ট পোয়েট। ওকে, আচ্ছা কাকে ইন্টারপ্রেট করছে? একজন ইন্ডিয়ান লেজেন্ড কনসার্নিং মীরাকে, একজন সেন্ট পোয়েট ছিল। আচ্ছা আর হচ্ছে দ্য প্লে স্লিপ ওয়াকার is a satire on the so-called liberal, modern, intellectual and educated men on women of progressive India. তাহলে স্লিপ ওয়াকার্সে নিজি মিজিক্যাল কি দেখাচ্ছে? এজিক্যাল যে স্যাটায়ার করছে, তাই না? তার মানে তোমরা পরের বারে কোয়েশ্চেন এটা পেতে পারো যে দ্য মেন থিম অফ স্লিপ ওয়াকার ইজ, তাহলে কি জানতে হবে আমাদের? যে লিবারাল, মডার্ন অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যান্ড এডুকেটেড মেন অ্যান্ড উইমেন ইন প্রোগ্রেসিভ ইন্ডিয়া, এই যে প্রোগ্রেসিভ ইন্ডিয়া এর যে উইমেন অ্যান্ড মেন সবাইকে কিন্তু স্যাটায়ার করা হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন 6 দেখবো। দ্য ফলোইং লাইন্স আর ফ্রম ওয়ান অফ দ্য পোয়েমস অফ ডি.এইচ. লরেন্স, আইডেন্টিফাই দ্য পোয়েম। হ্যাঁ, এটা কবিতা থেকে তুলে দিয়েছে। অ্যান্ড সো আই মিসড মাই চান্স উইথ ওয়ান অফ দ্য লর্ডস অফ লাইফ অ্যান্ড আই হ্যাভ সামথিং টু এক্সপিয়েট। ওকে, কোন টেক্সট থেকে নেওয়া হয়েছে? ব্যাট, স্নেক, মসকিউটোস নাকি কিপ্রেসেস? অপশন বি স্নেক। ওকে, the lines and so and I missed of pettiness, it is taken from D.S. Lawrence's poem Snake, কত সালে লেখা? 1920। The poem describes the speaker's various interactions with a snake that came to drink at his water drop. Okay, চলো আমরা অপশন 7 দেখবো। Who among the following was famous as a diarist? Who among the following was famous as a diarist? কে? জন এভলিন, obviously জন এভলিন। স্যামুয়েল পেপিস, জন এভলিন এর হচ্ছে পপুলার ড্রামাটিস্ট অফ দ্য 17th সেঞ্চুরি, তাই জন এভলিন উত্তর হবে, মনে রাখবেন। ওকে, উনি 30টি বই লিখেছিলেন। ওকে, এখানটাতে his diary kept all his life is considered an invaluable source of information on social culture and political of the 19th century England, না the 17th century England হবে। ওকে, আচ্ছা চলো পরেরটা। পেঙ্গুইন বুকস আর prosecuted for obscenity and later acquitted for publishing a novel of D.H. Lawrence that makes a frank description of sex and an uncompromising use of 4-letter words. Which of the following is the title of the novel? হ্যাঁ, যে কোন টেক্সটটা একটা ফ্র্যাঙ্ক ডেসক্রিপশন অফ সেক্স, তাই না, নিডিল করছে? তাহলে অপশন উইল বি সি, লেডি চ্যাটারলিজ লাভার is the last novel by English author D.S. Lawrence. Okay, Penguin Books prosecuted for obscenity and later acquitted for publishing this novel. প্রথমে পেঙ্গুইন বুকসরা এটাকে কমপ্লেন জানিয়েছিল ফর অবসিনিটি, মানে ফ্র্যাঙ্ক ডেসক্রিপশন অফ সেক্সের জন্য। আচ্ছা, it was first published in 1928. The book was banned for obscenity in United States. আচ্ছা, এই বইটা ব্যান করে দেওয়া হয়েছিল কোথায় কোথায়? ইউনাইটেড স্টেটস, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপান, ইউনাইটেড কিংডম, এগুলো। আচ্ছা, এই নভেলটার মেন থিম কি? নভেল রিভলভস অ্যারাউন্ড Connie Braid and the female protagonist and her lover Mellors, with whom she have sex to have physical pleasure because her husband was paralyzed from the waist down in a war. দেখো এই নভেলটা revolves around Connie Braid, যার হাজব্যান্ড is actually paralyzed, so she is taking the physical pleasure from her lover. Okay, চলো নেক্সট কোয়েশ্চেন। Which poetry anthologies have not been written by Philip Larkin? কোনটা ফিলিপ লার্কিনের লেখা না? The North Ship, The Less Deceived, The Whitsun Weddings, Death of a Naturalist, Responsibilities। কোনটা হবে দেখতে হবে আমাদের অপশন। দেখো এই অপশন ডি, মানে ডেথ অফ আ ন্যাচারালিস্ট এবং রেসপন্সিবিলিটিস, এই দুটোই ওনার লেখা না। ওকে, রাদার বাদ বাকিগুলো ওনার লেখা। দ্য নর্থ শিপ 1945, দ্য লেস ডিসিভড
1955, দ্য হুইটসন ওয়েডিং 1964, আর পোয়েট্রি অ্যান্থোলজিস রিটেন বাই ফিলিপ লার্কিং, while Death of a Naturalist and Responsibilities and Other Poems are written by Seamus Heaney and W.B. Yeats respectively. তাহলে ডেথ অফ আ ন্যাচারালিস্ট অ্যান্ড রেসপন্সিবিলিটিস কার লেখা? সেমাস হেনি এবং ডাব্লিউ বি এর লেখা। চলো আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, আমরা আজকে 10টা কোয়েশ্চেনই আলোচনা করব। ম্যাচ দ্য ফলোইং দিয়েছে: ক্রিস্টোফার হিল, ক্যাথরিন বেসলে, ইএমডাব্লিউ টিলিয়ার্ড, থমাস এন কনস। টেক্সটগুলো দেখতে হবে আমাদের। আচ্ছা, অপশন এ ইজ দ্য রাইট আনসার, মানে 1-4। ক্রিস্টোফার হিলের হচ্ছে তোমার মিল্টন অ্যান্ড ওয়েট, ইয়েস, ক্রিস্টোফার হিল হচ্ছে মিল্টন অ্যান্ড দ্য ইংলিশ রেভলিউশন। B3 ক্যাথরিন বেলস হচ্ছে জন মিল্টন, ল্যাঙ্গুয়েজ, জেন্ডার, পাওয়ার। সি ইএমডাব্লিউ টিলিয়ার্ড হচ্ছে মিল্টন অ্যান্ড থমাস এন কনস হচ্ছে মিল্টনস ল্যাঙ্গুয়েজ। এরা এই নিয়ে কাজ করেছে। দ্য অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ দেখলাম ক্রিস্টোফার হিলস, মিল্টন অ্যান্ড দ্য ইংলিশ রেভলিউশন। ক্রিস্টোফার হিলস, মিল্টন অ্যান্ড দ্য ইংলিশ রেভলিউশন is learning gathered as the major reassessment of Milton as a man politicians নিয়ে ডিল করছে। আচ্ছা, তোমরা দেখবে ক্যাথরিন বেলসলিস, জন মিল্টন, ল্যাঙ্গুয়েজ, জেন্ডার, পাওয়ার represents Milton that challenges rather than not readers. ওকে, তো আজকের ক্লাস আমাদের এতদিন থাকলো। আমরা আবার নেক্সট ক্লাসে নেক্সট কোয়েশ্চেন্সগুলো আলোচনা করব। মনে রাখবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স সলভ করা is very important to qualify net, because it helps you to understand and to let you know how to guess. ওকে, মনে রাখবে নেট এক্সাম ইজ অ্যান ইন্টেলেকচুয়াল গেস এক্সাম। তুমি যতই পড়ো না কেন, কিছু কোয়েশ্চেন্স আনকমন থাকবে, তাই পড়তে অবভিয়াসলি হবে, সাথে ইন্টেলেকচুয়াল গেস অর্ক থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ।